শিয়ালদা মেন লাইনে যারা যাতায়াত করেন তারা সোদপুর স্টেশনটা একেবারে ছবির মতো দেখতে পাচ্ছেন। সদা ব্যস্ত সোদপুর স্টেশন এবং প্রচণ্ড ভিড় হয়, প্রচুর গাড়ি যাতায়াত করে, ট্রেন যাতায়াত করে এবং তার মাঝে একটা ক্রসিং মানে রেল গেট, মাফ করবেন রেল গেট। সেই রেল গেটের অবস্থা দেখুন, দুদিন আগেই মেরামতি হয়েছে নাকি এই রেল গেট, তারপরে আবার অচল হয়ে গেছে এবং তাতে ভোগান্তি। কি ঝুঁকি, কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, 8 নম্বর রেলগেট খুব গুরুত্বপূর্ণ, খুব ব্যস্ত, কেন এরকম অবস্থা? দেখো, এমনটা দীর্ঘদিন ধরে কিন্তু 8 নম্বর রেলগেট, সোদপুরের 8 নম্বর রেলগেট, সেটা কিন্তু খারাপ হয়ে রয়েছে এবং দুদিন যেতে যেতেই কিন্তু আবার সেই রেলগেট খারাপ হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু এই যে রেলগেট, সেই রেলগেট দিয়ে কিন্তু যারা যাতায়াত যাত্রী রয়েছেন তারা কিন্তু পারাপার করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রেলগেট সেই জায়গা থেকে এই মুহূর্তে রেলের আধিকারিকরা এসছেন এবং তারা কিন্তু কাজ করছেন এবং তারা বলছেন যে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু স্বাভাবিক হবে পরিস্থিতি, কিন্তু দিনের পর দিন এইভাবে যে রেলগেট বিকল হচ্ছে, এই নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু রেলের উদাসীনতা এবং গাফিলতিকে কিন্তু দায়ী করছেন। রেলের গাফিলতিকে দায়ী করছেন, কিন্তু রেল কি বলছে সুবীর? দেখো, আমরা কথা বলেছিলাম এই বিষয়ে, কিন্তু রেলের তরফ থেকে কোনো তারা প্রতিক্রিয়া দিতে আমাদেরকে চাননি। যাব বাবা, একটা এত গুরুত্বপূর্ণ একটা রেলগেট, তার যে রেলগেটের যে গেট, সেই গেটটাই ভেঙে পড়েছে, সেই গেটটা সবসময় পড়ে আছে, তারপরেও কোনো হেলদোল নেই, আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। খেপে যাবেন তো বটেই। ডেলি আপ ডাউনের মধ্যে আছি, এখান দিয়ে স্কুল যাত্রীদের পক্ষেও আমাদের খুব, বাচ্চা কাচ্চাদের খুব টেনশন হয়। কদিন পরপরই খারাপ হয়ে যায়? 2 দিন পরপরই খারাপ হচ্ছে। এর কোনো মেনটেনেন্স নেই, এর কোনো কিছু নেই। রেলের গাফিলতি অবশ্যই, নাহলে একটা গেট এরকম 2 দিন পর খারাপ হয়ে যাওয়া। এবার চলে আসি একেবারে কলকাতায়। বিপ্লবী কবি ফয়েজ আহমেদ ফয়েজের নামে একটা নারকেলডাঙ্গায় পার্ক, সেই পার্কের অবস্থা দেখুন। পার্ক এখন ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে, নোংরা আবর্জনায় ভর্তি। পার্কে নিঃশ্বাস নিতে যান মানুষ, নিঃশ্বাস নিতে যান, এবং সেখানে সবুজ থাকার কথা, সেখানে এই রকম দুর্গন্ধে টেকা দায়। বসবেন কিভাবে, থাকবেন কিভাবে, পার্কে যাবেন কিভাবে? এক্সক্লুসিভ আমাদের খবর আমরা তুলে ধরছি। এই পার্ককে আগের অবস্থায় ফেরানো হোক, এরকমটাই দাবি স্থানীয় মানুষের। দুর্গন্ধে টেকা দায়, ডাস্টবিন হয়ে গেছে, ভাঙাচোরা অবস্থায় পড়ে পার্কের সরঞ্জাম। স্থানীয়রা কি বলছেন দেখুন। কাউন্সিলরও দেখছে না, এখানে বাচ্চারা খেলছিল আগে, লেকিন এখনই সব বন্ধ হয়ে গেছে, একদম নোংরা আছে, এখানে কোনো দেখশুন হচ্ছে না। হ্যাঁ, অনেক গন্ধ। নিশ্চয়ই হয়, কেন হবে না গন্ধ? বলে তো কোনো লাভ নেই, ওইভাবে পড়ে আছি এখন, যতদিন অনেক দিন থেকে পড়ে আছি ওইভাবে। আর পার্কে কোনো পরিষ্কার হয় না। কাউন্সিলর তো দেখেই যাচ্ছে, কাউন্সিলরকে বলবোটা কি হলো, এখানে লোকটা ভালো নাই, সেই তো ব্যাপার। এখানকার মানুষই নোংরা ফেলে, এই তো, আর কি আছে, নাহলে এরকম কেন? একদম পরিষ্কার, একদম ভালো পার্ক চাই। কি চান? ভালো পার্ক, খুব ভালো পার্ক, সুন্দর পার্ক চাই। বিপ্লবী কবির নামে পার্কে জঞ্জালের স্তূপ। ফয়েজ আহমেদ ফয়েজের সম্মানে 2018-এ নারকেলডাঙ্গায় এই স্মৃতি উদ্যান তৈরি হয়। মানুষও পারে, এখানেই নোংরা ফেলতে হয়। অয়ন চক্রবর্তী কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। 2018 তৈরি হওয়ার পরে, তারপরে 2021 সালে আমি যখন ওখানে পৌর প্রতিনিধি হিসাবে আসি, তারপরে আমাদের ওখানে লোকাল লোকেরা তাদের সহযোগিতায় এবং কর্পোরেশনের সহযোগিতা, সবার উদ্যোগে আমরা চেষ্টা করেছি ওটাকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখা যায়। সাধারণ ওখানে যে মানুষরা থাকে তারাও বারণ করা সত্ত্বেও এটা রাত্রিবেলার দিকে 10টা সাড়ে 10টার পর থেকে যেভাবে হচ্ছে, তাতে আমরা থানাকেও জানিয়েছি এবং কর্পোরেশনও পুরো ব্যাপারটা দেখছে। অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমি এবং আমার উদ্যান দপ্তর যা আছে কর্পোরেশনের, এবং আমাদের 100 দিনের যে উদ্যান দপ্তর যারা দেখাশোনা করেন, তারা প্রতিনিয়ত ভিজিট করেন, মানুষকে সচেতন করেন। ওই যা হয়, একটুখানি সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, যেহেতু সাধারণ আশেপাশের মানুষ এই সচেতনতার সাথে এখনো নিজেদের ঠিক একই স্ট্রং করে উঠতে পারছে না। নারকেলডাঙ্গা থানার বিপরীতে ফয়েজ আহমেদ ফয়েজ স্মৃতি উদ্যান, যে স্মৃতি উদ্যান 2018 সালে তৈরি করেছিলেন তৎকালীন 28 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল আহমেদ।
আর যে স্মৃতি উদ্যানের গত 6 থেকে 7 বছরে তার অবস্থা বা তার পরিণতি হয়েছে কার্যত ডাস্টবিনের মতো। স্মৃতি উদ্যানে এই মুহূর্তে দোলনার জায়গায় দোলনা রয়েছে ঠিকই, কিন্তু সেই দোলনার পরিণতি হয়েছে বজ্র পদার্থের মতো, এবং স্মৃতি উদ্যান ঘিরে বাঁশের টুকরো থেকে আরম্ভ করে বজ্র পদার্থ সেটা কার্যত উপচে পড়ছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা, পাশাপাশি পথ চলতি মানুষ, তারা অভিযোগ করছেন এখানে যারা রাত বাড়লেই বসে গাঁজার ঠেক, পাশাপাশি নোংরা গন্ধে টেকা দেয় এখানকার সাধারণ মানুষের। কিন্তু ফয়েজ আহমেদ ফয়েজ স্মৃতি উদ্যানের গত 6 থেকে 7 বছরের মধ্যে এই বজ্র পদার্থের স্তূপে পরিণত হওয়াতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন অভিযোগ তুলছেন, ঠিক তেমনি এই বজ্র পদার্থের স্তূপ কবে পরিষ্কার হবে সেই অপেক্ষাও তারা করছেন। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার জমিয়ে একটা অবাক করা খবর দেখাই। আপনারা বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন শহরে দেখেছেন তো, বিভিন্ন জায়গায় আমার ভালোবাসার শহর, ভালোবাসার ওয়ার্ড, তাতে লাভ সাইন থাকে, এখানে শিউড়ি আছে, খুব স্বাভাবিক। কিন্তু লাভ সাইনটা কোথায়? লাভ সাইনটাই তো নেই। বিরাট বড় থাকে কিন্তু একটা স্ট্রাকচার, এরকম ভাবে লাভ সাইন, বিরাট স্ট্রাকচার, সেটা নিয়ে কে গেল, কোথায় গেল? সেটা একজন চুরি করে নিয়ে গেছেন। হ্যাঁ, চুরি করে নিয়ে গেছেন, কিন্তু তাকে কোনো শাস্তি দেয়নি পুরসভা, তাকে পুষ্পস্তবক দিয়েছেন পুরপ্রধান। পুরপ্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়া হলো। দেখাও পুষ্পস্তবক, দাও দাও দাও, তাকে বলা হলো দিয়ে দাও দিয়ে দাও, তার স্ত্রীকে দিতে। দিয়ে দাও, নিয়ে তুমি উঠে দাঁড়াও। কেন নিয়ে গিয়েছিল জানেন? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। বউকে এই লাভ সাইনটা দেবেন। আপনারা নিজেরাই এবার, নানা প্রকারের ভালোবাসা হয়, নানা প্রকারের ভালোবাসার পাগল হয়, আপনারা একটা প্রকারে ফেলে দিন এই ভদ্রলোককে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। পুরপ্রধান নিজে পুষ্পস্তবক কিনে তাকে দিলেন এবং বললেন বউকে দিতে। পরে অবশ্য বউয়ের পা ধরে তিনি দোষ স্বীকার করে বললেন আর কোনোদিন এরকম চুরি করবেন না। কি অবস্থা ভাবুন। তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আমি ভুল করেছি, নেশার করবো না। কি করেছিলে তুমি? আমি আমার বউকে দেবার জন্য লাভটা চুরি করেছিলাম, নিয়ে লাভটা নিয়ে ভেঙে যায় নিয়ে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলেছিলে? বাস স্ট্যান্ডে। এখন কি হলো? এখন গোলাপ ফুল, এখন আমি ফেসে গেলাম চুরি কেসে। গোলাপ ফুলটা কারা দিল? গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে? গোলাপ ফুলটা তো স্যাররা, বড় স্যার। নিয়ে তুমি কি করলে ওটা? এটা আমি বউকে প্রপোজ করলাম। ঠিক আছে, তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন? চুরি করেছিলাম ওর জন্য, ওকে দেবো বলে। ওই লাভটা চুরি করেছি, আমিই করেছি। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেই সদস্য সংগ্রহ অভিযানে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব ব্যর্থ, বারবার উঠে এসেছে। আর এবার যেটা উঠে এলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির বিধায়ক, তার লেখা দেখুন। বাঁকুড়া বিধানসভার মধ্যে যে সমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে আগামী 30 তারিখের মধ্যে 150 করে সদস্যতা করবেন, সেই সমস্ত বুথ সভাপতিদের একটি করে মোদি জ্যাকেট দেওয়া হবে। আর যে বুথ সভাপতিরা 75টি করে সদস্যতা করবেন তাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। 75 জন সদস্য করলে 100 টাকা বুথ সভাপতি পিছু। আর নীলাদ্রি শেখর দানা এই পোস্টটা করতেই বিতর্ক যখন উস্কে দিল এই পোস্ট, তখন নীলাদ্রি শেখর দানা কি বললেন দেখুন। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে। 150 করলে একদম, আর 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়। আপনারা মনে করছেন লোভ? কোনো লোভ নয়। আমরা মনে করছিল প্রিয়ব্রত, সদস্য সংগ্রহ করতে গেলে 100 টাকা করে দেওয়া হবে, এটা লোভ দেখানো নয়, এটা ডোল নয়। বিজেপি কি বলছে, জেলা বিজেপি নেতৃত্ব কি বলছে?
দেখো, জেলা বিজেপি নেতৃত্ব কিন্তু এই যে বিধায়কের যে হোয়াটসঅ্যাপ পোস্ট, সেটা কিন্তু একটা অস্বস্তি ফেলে দিয়ে তাদেরকে। তারা বলতেও পারছে না যে হ্যাঁ এরকম ধরনের পোস্ট করা হয়েছে, কিন্তু তারা জানেন যে এই ধরনের পোস্ট করা হয়েছে এবং সেই কারণেই তিনি বলছেন যে হ্যাঁ যে পোস্ট করেছে তাকে জিজ্ঞেস করা হবে। কিন্তু পোস্ট যে করা হয়েছে সেটা কিন্তু খোদ মানছেন সেই বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আর এই নীলাদ্রি শেখর দানা আর বিতর্ক, এটা কিন্তু সমর্থকের আগেও দেখেছি আমরা যে রেলের জমি দখল করে কনস্ট্রাকশন করার অভিযোগ উঠেছিল এই নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। আবার তাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করলে এমন, সেটা হচ্ছে আর্থিক, মানে গতকালও সৌমিত্র খাঁকে আমরা দেখেছি চূড়ান্ত ভাবে একেবারে হুঙ্কার হুঁশিয়ারি দিতে প্রিয়ব্রত। বাঁকুড়ায় বিজেপি ক্রমশ যেন মনে হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে বাঁকুড়ায় একেবারে টালমাটাল চলছে বিজেপি। একেবারেই কোণঠাসা অবস্থা। কেননা তুমি দেখতেই পাচ্ছ যে জেলার যে সাংগঠনিক জেলা, বাঁকুড়া সাংগঠনিক জেলায় 1.5 লক্ষ লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এই সদস্য সঙ্গে। সেক্ষেত্রে গতকাল বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা 72,000 ক্রস করেনি। তাহলে অর্ধেকের উপর এখনো বাকি, আর কয়েকটা দিন হাতে গোনা। এইভাবে কিভাবে সম্ভব এই দিনের মধ্যে লক্ষ্যমাত্রা স্থির করতে? সেই কারণেই কিন্তু এই বিধায়কের পক্ষ থেকে আগে অনুরোধ করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লক্ষ্যমাত্রা পূরণ করুন বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতি সকলকে, না হলে কিন্তু আপনাদের পোস্ট থাকবে না, মানে যে দলের পদাধিকার আছে সেগুলো থাকবে না। এবার কিন্তু তার থেকে এগিয়ে যে মোদির জ্যাকেটের লোভ দেখানো, অন্যদিকে টাকার লোভ, নগদ। জেলা বিজেপি নেতৃত্ব কি বলছেন দেখা যাক। আর তৃণমূল তো একেবারে আক্রমণ করতে ছাড়বে না, রাজনৈতিক দেউলিয়াপনার কথা বলল। যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয়। আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে সম্বর্ধিত করছে। সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই। তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ব্যবস্থার মধ্যে নেই। বিজেপির কোনো জনভিত্তি নেই, জনগণের মধ্যে কোনো সমর্থনই নেই। জোর করে মেম্বারশিপ করবো বললে কি হয়? যে দলটা কোনো মানুষের জন্য কাজ করে না, যে দলটার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই, হঠাৎ করে আমার মেম্বার হও কেউ মেম্বার হয়? আমি দেখলাম একটা লেখা পড়লাম তো, যেখানে বিজেপির এমএলএ বলেছে যে 75টা মেম্বার করতে হলে তাকে 100 টাকা করে দেওয়া হবে। চিন্তা করুন, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে। মানে দলটার কি দুরবস্থা, কোন জায়গায় পৌঁছেছে।